আমরা জানি যে নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎকারের যে অংশে তিনি গোধরা নিয়ে এই 23 বছর পর মুখ খুললেন, সেখানে তিনি বলেছেন যে নানা রকম ঘটনায় একটা পরিপ্রেক্ষিত তৈরি ছিল। গোধরার ঘটনার পর দিল্লির যে নরসংহার, তিনি বলেছেন কান্দাহার বিমান দুর্ঘটনা, পার্লামেন্ট অ্যাটাক এবং সেপ্টেম্বর 11-এ যেভাবে টুইন টাওয়ার ধ্বংস হয়, মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং তার ফলশ্রুতিতেই গোধরার অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা গুজরাট দাঙ্গা যা দেখতে পেলাম তা যা ঘটেছে। যেভাবে নরেন্দ্র মোদী বলেছেন আজ এত বছর পরে, আমি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ঘটনার সময়, এখন দেশের প্রধানমন্ত্রীও তিনি হয়েছেন, 11 বছর হয়ে গিয়েছে। বাস্তব কিন্তু সে কথা বলে না। গোধরা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক চর্চা হয়েছে। এটা একটা বিরাট বড় পরিকল্পনার অংশ, বিরাট বড় চক্রান্তের অংশ। এরকম কথা যাদের কি বলবো, যাদের কথা বিশ্বাস করা যায়, যাদের কথা একাডেমিক্যালি যারা বিষয়টা স্টাডি করেছেন বা যারা গবেষণা করেছেন, যারা তদন্ত করেছেন, তারা কেউ এখনো পর্যন্ত বলেননি। শুভাশিস রয়েছেন আমাদের সঙ্গে, শুভাশিস বিস্তারিত বলবেন, উনি এ বিষয়ে চর্চা করেছেন বেশ কয়েকটা। আমি শুধু একটা কথা বলে আপাতত থামবো, সেটা হচ্ছে ওই ঘটনার পর কনসার্নড সিটিজেন্স ট্রাইব্যুনাল নামে একটা অসরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এই সংস্থাটা আর অনেকদিন ধরেই রয়েছে। কনসার্ন সিটিজেন্স ট্রাইব্যুনাল, সিটিজেন্স ফর জাস্টিস এন্ড পিস বলে একটা সংস্থা আছে, তাদের ট্রাইব্যুনালটা তারা তৈরি করেছিল। তাতে 8 জন সদস্য ছিলেন। বলা ভালো যে সদস্য যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু নরেন্দ্র মোদীর অনুগামী বা নরেন্দ্র মোদী ভক্ত, যেটা আজকাল প্রচুর পাওয়া যায়, তখন তত পাওয়া যেত না। 2002 সালে, অত বছর আগে, নরেন্দ্র মোদী অনুগামী বা ভক্ত কেউ ছিলেন বলে মনে হয় না। এমনকি একটু বামপন্থী, বাম ঘেঁষা ভাবনা বলে পরিচিত এরকম 2 জন ছিলেন। জওহরলাল বিশ্ববিদ্যালয়ের 2 জন অধ্যাপক, একজন ইতিহাসবিদ তনিকা সরকার, আরেকজন নামটা আমি ভুলে গেছি, তিনিও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 8 জন সদস্য ছিলেন এই ট্রাইব্যুনাল। তার মাথায় ছিলেন ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে সম্ভবত সব থেকে সম্মাননীয় একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, জাস্টিস V.K. কৃষ্ণ আয়ার। আর ওই কমিটিতে আরেকজনও মুম্বাই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি ছিলেন। তারা যে রিপোর্টটা দিয়েছিল, বহু লোকের সঙ্গে কথা বলে বোধহয় 2000-এর বেশি সাক্ষ্য তারা গ্রহণ করেছিল, 2000-এর অনেক বেশি। 2 খণ্ডে বিশাল রিপোর্ট দিয়েছিল তারা, 300 পাতার প্রথম খণ্ড, পরবর্তী খণ্ডটাও প্রায় ওরকম। তাতে কিন্তু কোথাও এই বৃহৎ কনস্পিরেসির কথা আছে বলে নেই, কোথাও বৃহৎ কনস্পিরেসির কথা নেই। অনেকগুলো অস্পষ্ট জায়গা আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। অনেকগুলো না ধোঁয়াশার জায়গা আছে, ঠিক কি ঘটেছিল তা নিয়ে। 2টো কমিশন ঘটেছিল, সেটাও তুমি জানো, আমাদের দর্শকরাও জানেন, একটা নানাবতী কমিশন, কনফারেন্স কমিশন। অনেক চর্চা হয়েছে, সুপ্রিম কোর্টে অনেক তর্ক বিতর্ক, অনেক মামলা মোকদ্দমা হয়েছে। আমার নিজের পর্যবেক্ষণ, অনেক কিছু দেখে শুনে, কাগজপত্র পড়ে টড়ে, এবং গুজরাটে গিয়েও বটে, আমি একাধিকবার গিয়েছি গুজরাটের। আমার নিজের পর্যবেক্ষণ হচ্ছে সবটা কোনোদিন জানা যায়নি, কোনো রিপোর্টে উঠে আসেনি, সম্ভবত জানা যাবেও না। কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া একটা বৃহৎ চক্রান্তের ষড়যন্ত্র অংশ ছিল এটা, কোনোভাবেই কোনো ডকুমেন্ট থেকে এখনো পর্যন্ত আসে বলে আমি জানি। ট্রেনটাতে ফয়জাবাদ থেকে যাত্রা শুরু করেছিল, আহমেদাবাদে শেষ হওয়ার কথা ছিল ফেরার জার্নিটা। এই যাত্রাপথে বারবারই গন্ডগোল হয়েছে ছোটখাটো। কিরকম? ট্রেনটাতে মোট 2200 মতো সিট থাকার কথা, 1200 মতো প্যাসেঞ্জার থাকার কথা, কিন্তু 2000-এর বেশি মানুষ ছিলেন। তার মধ্যে 1700 মতো করসেবক, বাকিটা কিন্তু নন, অন্য যাত্রীরাও ছিলেন। বাকি 300 কিন্তু অন্তত অন্য যাত্রী ছিল। ফেরার পথে বারবার নানা স্টেশনে ছোটখাটো ঝামেলা হয়েছে উত্তরপ্রদেশের মধ্যে থাকাকালীনই। কি ধরনের ঝামেলা? প্রধানত ট্রেন থেকে করসেবকরা নেমে, তাদের হাতে ত্রিশূল ছিল এবং তাদের কপালে গেরুয়া ব্যান্ড বাঁধা ছিল, পেট্টি বাঁধা ছিল।
তারা স্লোগান দিচ্ছিলেন, জয় শ্রীরাম, মন্দির ওহি বারে বানায়েঙ্গে, মুসলিম লোক দেশ ছোড়ো পাকিস্তান চলো, এসব স্লোগান তারা দিচ্ছিলেন। যে সমস্ত স্টেশনে মুসলিম ভেন্ডারের সংখ্যা বেশি, যা চা বিক্রি করেন, রুটি বিক্রি করেন, পুরি বিক্রি করেন, সে সমস্ত স্টেশনে ছোটখাটো ঝামেলা অনেকগুলো হয়েছে। গোধরা হচ্ছে ট্রেনটার যাত্রাপথে গুজরাটে প্রবেশ করার পর প্রথম স্টেশন। গোধরার ঠিক আগে দুটো ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে। একটা হচ্ছে যে সুভাষিস যেটা বলে, একজন মহিলাকে জোর করে ট্রেনে তোলার চেষ্টা, যারা অনেক সাক্ষী রয়েছে। সুভাষিস যেটা বললেন, যিনি সুপ্রিম কোর্টে পরবর্তীকালে হাজির হয়েছেন, এই সুভাষিস, এই তথ্যটা আমার জানা ছিল না। আরেকটা হচ্ছে যে জয় শ্রীরাম বলতে রাজি না হওয়ার জন্য কয়েকজনকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া। এই দুটো ঘটনা ঘটেছে। গোধরাতে প্ল্যাটফর্মে ট্রেন থামার পর সকালবেলা প্রায় 3 ঘন্টা লেট করে সকাল 7:30 নাগাদ ট্রেনটা এসেছিল। এই একই জাতীয় ঝামেলা হয়, কিন্তু এমন কিছু সাংঘাতিক ঝামেলা হয়নি যে গোটা ছোট্ট জনপদ, আমি গেছি পরে বলছি, এমন কিছু ঝামেলা হয়নি যে গোটা জনপদের সবাই স্টেশনে জড়ো হয়ে যায়। স্টেশন ছেড়ে কিছু দূর আহমেদাবাদের পথে সামান্য কিছু দূর যাওয়ার পর কেউ একজন ট্রেন টানেন, ট্রেনটা থেমে যায়। তখন যে দুটো ভার্সন আছে, একটা ভার্সন বলে ট্রেনের মাথায় কিছু করসেবক ছিলেন, তারা কিছু অশ্লীল ইঙ্গিত করেন, সকালবেলা রাস্তার ধারে মাঠের ধারে আসা মুসলিম মহিলাদের দিকে ইঙ্গিত করে। ট্রেন থামানোর পর ইট পাথর ট্রেনের উপর ছোড়া হয়, এটা ফ্যাক্ট। এবং ওখানকার যারা কমিউনিটি, কাঞ্চি মুসলিম তাদের বলা হয়, তারা অনেকে জড়ো হয়েছিলেন, তারা ইট পাথর ছোড়েন। ট্রেনের ভিতর থেকেও পাথর ইত্যাদি ছোড়া হয়। S6 কামরা, সেখানে একজন মুসলিম চা বিক্রেতা উঠেছিলেন, তার থেকে বহু মানুষ চা কেনেন। তখনকার দিনে চা বিক্রি হতে এখন আর হয় না, ওই তলায় একটা জ্বলন্ত স্টোভ থাকতে কেরোসিন, তার উপর চায়ের কেতলি বসানো থাকতো। সেই রকম একটা কেতলি নিয়ে একজন উঠেছিলেন, বহুজনের ভার্সন এটা, প্লাস্টিকের কাপ তার সঙ্গে ছিল। এই অবধি নিশ্চিতভাবে জানা। তার পরের ঘটনা সম্পর্কে কিন্তু কোনো নিশ্চিতভাবে কিছু জানা যায় না। S6 একটা কামরা এমন ভাবে পুড়ে গেছিল, 59 জন যে মারা গেছিলেন করসেবকই হবেন সম্ভবত, তারা বেশিরভাগই অন্তত, তাদের মধ্যে মাত্র 4 জনকে আইডেন্টিফাই করা গেছিল, চিহ্নিত করা গেছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন গোধরার যে স্টেশন মাস্টার ছিলেন, তার স্ত্রী। তিনি বরোদা যাওয়ার জন্য হাতে মেটালের টিফিন বাক্স নিয়ে উঠেছিলেন, তার থেকে তাকে চিহ্নিত করা যায়। S6 কামরাতে যদি আক্রমণের কোনো পরিকল্পনা হতো, তাহলে স্টেশন মাস্টারের স্ত্রী কি সেই কামরাতে উঠতেন? গভীর সন্দেহের প্রশ্ন। আরেকটা সন্দেহের প্রশ্ন, গোটা ট্রেনটাতে যখন সবরমতী এক্সপ্রেস গেছিল 4 দিন আগে এবং যখন ফিরছিল ওই সময়, গোটা ট্রেনের মধ্যে 11টা কামরা ছিল ভেস্টিবিউল, যেরকম থাকে আনরিজার্ভ কম্পার্টমেন্ট, জেনারেল এসি 3টা, সবগুলো ভেস্টিবিউল, একটা থেকে একটা যাতায়াত করা যায়। এবং করসেবকরা, যারা সংখ্যায় অন্তত 80-85% হবেন, 2000-এর মধ্যে 1700 হয়, তারা গোটা ট্রেনের মধ্যে আগাগোড়া যাতায়াত করছিলেন, বিভিন্ন কামরায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, নানা কামরায় গিয়ে নানাভাবে স্লোগান দিচ্ছিলেন, তাদের ত্রিশূল ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নের এখন উত্তর নেই, S6 কামরাটা যেটা পুড়ে গেল, এরকম ভাবে পুড়ে গেল যে মৃতদেহ চেনা গেল না, 59 জনে পুড়ে মৃত্যু হলো। তাছাড়া অন্য কামরায় কেন আগুন লাগানো হলো না? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পাথর দুদিক থেকে ছোড়া হয়েছে, বাইরে থেকে তো ছোড়াই হয়েছিল, ট্রেনের ভিতর থেকে আক্রমণ হয়েছে, ইট পাথর ইত্যাদি ছোড়া হয়েছিল, নিশ্চয়ই তাদের কাছে ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওই কামরাটা যখন পুড়ে ছারখার ভাবে ভয়ঙ্কর ভাবে পুড়ে গেল, তখন অন্য কামরার লোকজনেরা কি করছিল? ট্রেন থেকে তারা নেমে এসেছিলেন, তারা ছড়িয়ে পড়েছিলেন। পুরো ব্যাপারটা যেটা হয়, একটা অত বড় ট্রেনে অতগুলো কামরা রয়েছে, 11টা কামরা, তার মধ্যে ভেস্টিবিউল, মোট 18টা বোধহয় কামরা ছিল। সেই পুরো ট্রেনের লোকেরা নেমে এসছেন,
স্থানীয় লোকেদের সঙ্গে তারা মিলেমিশে গিয়েছেন। ওই সময় ঘটনা কিন্তু সত্যি সত্যি উদ্ধার করা কোনো কমিশন, কোনো তদন্ত কমিটির পক্ষে সম্ভব হয়। এটা হচ্ছে গোধ্রা সম্পর্কে নিশ্চিত করে আমি বললাম। এরপরে একটু পরের দিকে যাই, শুভাশিস আবার পরে বলবেন। দুপুর 2টো নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে একটা ভাষণ দেন। এই ভাষণটা অনেকেরই শোনা, টেলিভিশনে ভাষণ দেওয়া হন। এবং তার 3 ঘন্টা আগে কিন্তু গুজরাটের গোধরার যিনি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর বলে ওখানে, তিনি কিন্তু বলেছেন যে এটা হচ্ছে একটা দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী গিয়ে বলেন যে না, এটা আক্রমণের ঘটনা। ঠিক আছে, মুখ্যমন্ত্রী যা বলবেন তারপর তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কথা বলবেন না। সেই মৃতদেহগুলোকে আহমেদাবাদ শহরে আনা হয়। সাধারণভাবে আমরা জানি, আমাদের দর্শকরা সকলেই জানেন, এই ধরনের কোনো বর্বরচিত ঘটনা ঘটে গেলে প্রশাসনের কাজ হচ্ছে যাতে হিংসা যাতে আর না ছড়ায়, সেজন্য হিংসার উদ্রেক করতে পারে, লোকে প্ররোচিত হতে পারে এরকম দৃশ্য না দেখানো। এক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছিল মৃতদেহগুলোকে একটা ঢাকা গাড়িতে করে আহমেদাবাদে নিয়ে যাওয়ার জন্য, পোস্টমর্টেম তো একটা আইনত করতে। কিন্তু মৃতদেহগুলোকে শেষ পর্যন্ত খোলা গাড়িতে করে আনা হয়, একটা পাতলা চাদর দিয়ে শুধু ঢাকা ছিল। এবং বললাম যে মৃত চিহ্নিত করার, আইডেন্টিফাই করার অবস্থা ছিল না, এরকম ভাবে পোড়া মৃতদেহগুলো, সেগুলো সারাক্ষণ ধরে দেখানো হয়। সেই পরবর্তী কাণ্ড যা কিছু ঘটেছিল, আমি এটুকু সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে বলবো, গোধরার ঘটনা পূর্ব পরিকল্পিত কিনা তা আমি বলতে পারবো না। কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্টেশন কিছু নেই। প্রধানমন্ত্রী যদি বলে থাকেন, প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত কোনো তথ্য থাকলে তিনি প্রকাশ করলে মানুষ জানতে পারবে। গোধরা পরবর্তী গুজরাটে যা হয়েছে তা কিন্তু পূর্ব পরিকল্পিত মনে করার যথেষ্ট কারণ রয়েছে। শুভাশিসের কাছে যাওয়ার আগে আমি একটা কথাই বলে শেষ করি। পুলিশ অফিসার সঞ্জীব ভাট, যিনি সুপ্রিম কোর্টের কাছে বলেছিলেন যে তার বিরুদ্ধে গুজরাট সরকার যে 2টি এফআইআর করেছে তার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হল। তার বক্তব্য ছিল ঘটনার দিন রাত্রিবেলা, যেখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে কি কি হয়েছিল সে কথাবার্তা তিনি সুপ্রিম কোর্টকে বলতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট তার কথা শোনেনি। বিখ্যাত বিচারপতি অরুণ কুমার মিশ্র পরবর্তীকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়েছেন, তিনি সদস্য ছিলেন এমন একটি বেঞ্চ সেটা খারিজ করে দেয় এই জন্য যে এখন আর এতদিন পরে এসব কথা শোনার দরকার নেই। এই হচ্ছে নিখুঁতভাবে নির্দিষ্টভাবে জানা তথ্য। তার বাইরে অনেক কল্পনা আছে, অনেক অভিযোগ আছে, অনেক কিছু বানানো কথা আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু প্রচার আছে, আমি তার মধ্যে একদম যাব না। এখনো পর্যন্ত যেটুকু বললাম সেটা হচ্ছে একেবারে প্রতিষ্ঠিত, সত্য, ডকুমেন্টেড, যে কেউ চাইলে দেখতে পারেন